বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের বিয়ার-ল্যাম্বার্ট সমীকরণ বা বিয়ার-ল্যাম্বার্ট ল। তাহলে আজকে আমরা আলোচনা করব বিয়ার-ল্যাম্বার্ট ল নিয়ে। তো বিয়ার-ল্যাম্বার্ট ল প্রত্যেকটা সূত্রের একটা অ্যাপ্লিকেশন থাকে, প্রয়োগ থাকে। তো বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগটা কী এটা আমাদের একটু জানা দরকার। তো বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের প্রয়োগ হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। মনে করো একটা ট্যাবলেট, এই ট্যাবলেটটাতে কী পরিমাণ ড্রাগ আছে এবং এর কনসেন্ট্রেশন বা কী সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই বিয়ার-ল্যাম্বার্ট সমীকরণ ব্যবহার করি। তো ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমরা এর আগে টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করেছিলাম। অম্লক্ষারক টাইট্রেশনে জানা ঘনমাত্রার অ্যাসিড বা জানা ঘনমাত্রার ক্ষার দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রার ক্ষার বা অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করেছি। আবার আমরা জারণ বিজারণ টাইট্রেশনে জানা ঘনমাত্রার জারক বা বিজারক পদার্থ দ্বারা অজানা ঘনমাত্রার বিজারক বা জারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করেছি। তবে আজকে আমরা এই ঘনমাত্রা নির্ণয়ের আরেকটা নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতি হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন। তাহলে এর আগে টাইট্রেশন পদ্ধতি দিয়েই তো ঘনমাত্রা নির্ণয় করা যায়, তাহলে আমরা বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন বা বিয়ার-ল্যাম্বার্ট ল কেন ব্যবহার করব? আসলে আমরা যদি টাইট্রেশন পদ্ধতিতে ঘনমাত্রা নির্ণয় করি তাহলে আমাদের প্রায় 2% বা তারও বেশি পরিমাণে ইরর থেকে যায়। আর যদি আমরা এই বিয়ার-ল্যাম্বার্ট সমীকরণ ইউজ করি তাহলে বা বর্ণালী মিটার যন্ত্রে আমরা যদি এই বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন প্রয়োগ করে ঘনমাত্রা নির্ণয় করি তাহলে ভুলের মাত্রা একেবারেই নগণ্য পর্যায়ে চলে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এর আগে আমরা হাতে কলমে বা ল্যাবরেটরিতে টাইট্রেশন করে ঘনমাত্রা নির্ণয় করেছি। এবার আমরা ঘনমাত্রা নির্ণয় করব যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ বর্ণালী মিটারের মাধ্যমে। এই বর্ণালীভিত্তিক যন্ত্রের মাধ্যমে আমরা আলোর উপস্থিতিতে বা আলোর সহায়তা নিয়ে কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। তবে এখানে মনে রাখতে হবে আমাদের ঘনমাত্রা নির্ণয় করার জন্য একেবারেই লঘু দ্রবণ নিতে হবে। 0.1 মোলার ঘনমাত্রার বেশি হলে বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন কার্যকরী হবে না। তাহলে বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন সবচেয়ে বেশি কার্যকরী হবে 0.01 মোলার ঘনমাত্রার সলিউশন থেকে 0.001 মোলার ঘনমাত্রার সলিউশনের মধ্যে বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশনটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। তাহলে আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের জন্য অবশ্যই সলিউশনটা এর কম নেব, অর্থাৎ এই ঘনমাত্রার চেয়ে কম ঘনমাত্রার সলিউশন লাগবে, তাহলেই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র কার্যকরী হবে। আর একটা কথা হচ্ছে অবশ্যই সলিউশনটা কালার্ড হতে হবে, কালার্ড সলিউশন হতে হবে। তাহলে অবশ্যই রঙিন বা রঞ্জক দ্রবণের ঘনমাত্রা এবং যে দ্রবণের ঘনমাত্রা থাকবে 0.01 মোলার থেকে 0.001 মোলার, শুধুমাত্র সেই সব দ্রবণের ঘনমাত্রাই আমরা বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশনের সাহায্যে নির্ণয় করতে পারবো। তো তোমরা একটু যারা যারা উপস্থিত আছো রোল নম্বর দিয়ে দাও। তাহলে আমরা আজকে আলোচনা করতেছি বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন। তোমরা যারা যারা উপস্থিত আছো তারা রোল নম্বর দিয়ে দাও। এই বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশন জানার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তোমরা আমার সাথে সাথে লিখো। এখানে আমরা একটা আলোক উৎস ব্যবহার করতেছি। এখানে এটা হচ্ছে সোর্স অফ লাইট, আলোক উৎস, সোর্স অফ লাইট। তবে এটা অবশ্যই মনোক্রোমাটিক লাইট হতে হবে। মনোক্রোমাটিক লাইট হচ্ছে একবর্ণী আলো, অর্থাৎ একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো, অর্থাৎ একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো হতে হবে।
মনোক্রোমাটিক লাইট, নির্দিষ্ট একটা তরঙ্গদৈর্ঘ্যের আলো। তো তবে অবশ্যই এর তরঙ্গদৈর্ঘ্যটা যাতে ইউভি এবং ভিজিবল আলোর মধ্যে হয়, ইউভি ভিজিবল লাইট হতে হবে। ইউভি ভিজিবল অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে ইউভি এবং ভিজিবল আলোর তরঙ্গদৈর্ঘ্য, ইউভি হচ্ছে 10 ন্যানোমিটার থেকে, ইউভি আমরা জানি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত, আর 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ভিজিবল। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে হতে হবে যে কোনো একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো। এখন এটা যদি আমরা একটা দ্রবণের মধ্যে আপতিত করি, এখানে আমরা একটা সলিউশন নেব। এবং অবশ্যই এটা কালার্ড সলিউশন হতে হবে। কালার্ড সলিউশন নেব। তাহলে কি হবে, কিছু পরিমাণ আলো ট্রান্সমিট হয়ে যাবে। তোমরা একটু লেখো। তাহলে আমরা কোনো একটা আলোক উৎস থেকে যদি আলো কোনো একটা দ্রবণের মধ্যে আপতিত করি, তাহলে কি হবে সেটা একটু দেখো। তখন এখানে এটা আমরা লিখব যে হাই ডেনসিটির বা হাই ইন্টেন্সিটি আর এদিকে হয়ে যাবে এটা লো ইন্টেন্সিটি। দেখো, আমরা যে পরিমাণ আলো দ্রবণে প্রবেশ করাবো, এরপর যে আলোটা প্রতিফলিত হবে বা ট্রান্সমিট হবে সেটার পরিমাণ কিন্তু কম হবে, লো ইন্টেন্সিটি সেটা। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের আই নটটা বড় হবে আই টি এর চেয়ে। তোমরা একটু লেখো, তারপর আমি বলতেছি। তোদের লেখা শেষ হলে আমাকে একটু বলো যে স্যার আমরা লিখতে পেরেছি। তাহলে আমরা একটা মনোক্রোমাটিক লাইট কি করলাম, একটা সলিউশনের উপর ফেললাম। তাহলে কিছু পরিমাণ লাইট এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। তোমরা আগে লিখো। তোমাদের কি লেখা শেষ? লেখা শেষ, ঠিক আছে। এখন দেখো, তাহলে এখানে আমি কি বললাম যে একটা একবর্ণী আলো, মনোক্রোমাটিক লাইট বা একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো যদি কোনো একটা দ্রবণের উপর আমরা আপতিত করি, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে কিছু পরিমাণ আলো এখানে অ্যাবজর্ব হয়ে যাবে আর কিছু পরিমাণ আলো ট্রান্সমিট হয়ে যাবে। এখন মনে করো আমাদের যদি আই নট, যেটাকে আমরা বলতে পারি যে ইনসিডেন্ট লাইট, এটা আমরা ইনসিডেন্ট লাইট, এই ইনসিডেন্ট লাইট যদি আমরা 100% নিই এবং শেষে আইটি যদি 80% হয়, তাহলে আমাদের অ্যাবজর্বেন্স এ সমান সমান কত হবে বলো দেখি। তোমরা একটু বলো যে আমি এখানে ইনসিডেন্ট লাইট হিসাবে 100% নিলাম এবং ট্রান্সমিটেন্ট হয়ে গেল 80%, তাহলে বলো তো অ্যাবজর্ব হয়েছে কত পার্সেন্ট? তোমরা একটু বলো যে আমি একটি মনোক্রোমাটিক লাইট একটা সলিউশনের উপর ফেললাম, দেখা গেল যে এখান থেকে ট্রান্সমিট হয়ে গেল 100%-এর মধ্যে 80%, তাহলে অ্যাবজর্ব হয়েছে কতটুকু?
একেবারেই সহজ হিসাব, তোমরা একটু বলো। 20, এই তো সোয়েব আল হাসান বলছে 20, থ্যাংক ইউ। কারণ এখানে আগে ছিল I0 মাইনাস IT, অর্থাৎ 100% মাইনাস 80% সমান সমান 20%। তাহলে আমরা অবশ্যই এখানে যে কালারফুল দ্রবণটা নেব এটা তোমাদের একটু জেনে রাখা দরকার যে সকল যৌগে দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন বা অন্য যে কোনোভাবে হোক দ্বিবন্ধন আছে অথবা ত্রিবন্ধন আছে অথবা লোন পেয়ার ইলেকট্রন আছে, সেই সমস্ত যৌগের দ্রবণ এখানে নেব। নিলেই কি হবে যে কিছু পরিমাণ ইন্টেন্সিটি এখানে শোষিত হবে। অর্থাৎ আমরা আগে হাই ডেন্সিটির ইন্টেন্সিটি প্রেরণ করেছিলাম, এরপরে দেখলাম যে লো ডেন্সিটির ইন্টেন্সিটি কী হলো, ট্রান্সমিট হলো। তাহলে এই ইন্টেন্সিটিটা কোথায় গেল? এই ইন্টেন্সিটিটা এখানে অ্যাবজর্ব হয়ে গেল। আর কতটুকু অ্যাবজর্ব হলো আমরা এই হিসাব নিকাশ থেকে বের করতে পারি। তাহলে আমরা, হ্যাঁ 20% ঠিক আছে, তোমরা যারা যারা 20% বলছো ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশনে নিয়ে আসতে পারি। তোমরা একটু লেখো আমার সাথে সাথে যে অ্যাবজর্বেন্স A সমান সমান I0 মাইনাস IT। তাহলে আমরা যদি এখানে লগ নেই I0 বাই IT হবে, কারণ লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে আমরা এই অ্যাবজর্বেন্স A হচ্ছে আমাদের এখানে কি অ্যাবজর্বেন্স, এই অ্যাবজর্বেন্সটাকে এ দিয়ে প্রকাশ করি। তাহলে অ্যাবজর্বেন্স সমান সমান হচ্ছে লগ I0 বাই IT। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো তোমরা? আমি যতটুকু লিখেছি এ পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কতটুক শোষিত হইল সেই পরিমাণটা দিয়ে প্রকাশ করতেছি আমরা, যে A সমান সমান লগ I0 বাই IT। এবারে আমরা যদি বলি কতটুক ট্রান্সমিট হয়ে গেল, তাহলে আমরা ট্রান্সমিটেন্স T যদি প্রকাশ করতে চাই, ট্রান্সমিটেন্স এই ট্রান্সমিটেন্সটা টি সমান সমান কি লিখতে পারি? টি সমান সমান হচ্ছে IT, কতটুক আলো ট্রান্সমিট হয়ে গেল কতটুকুর মধ্যে। তাহলে টি সমান সমান আমরা কি লিখতে পারি? IT বাই I0, মানে কতটুকু আলো কি হয়ে গেল, পাস হয়ে গেল কতটুকু আলোর মধ্য থেকে, সেটাই হচ্ছে টি বা ট্রান্সমিটেন্স। টি বা ট্রান্সমিটেন্স, এটা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে টি সমান সমান হচ্ছে কি IT বাই I0। এখন যদি আমরা A আর T এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে চাই, রিলেশন বিটুইন অ্যাবজর্বেন্স অ্যান্ড ট্রান্সমিটেন্স, তাহলে দেখো তো কি হয়। রিলেশন বিটুইন A and T, অ্যাবজর্বেন্স অ্যান্ড ট্রান্সমিটেন্স। তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, যেহেতু A সমান সমান লগ I0 বাই I, কিন্তু T সমান সমান IT বাই I0, তাহলে আমরা লিখতে পারি A সমান সমান লগ 1 বাই T। A সমান সমান লগ 1 বাই T কি লিখতে পারি? যেহেতু আমাদের এখানে T হচ্ছে IT বাই I0, কিন্তু A সমান সমান হচ্ছে লগ I0 বাই IT, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে সোয়েব বলছে লগ কেন স্যার? এখানে যদি আমরা অ্যাবজর্বেন্স হিসাব করতে যাই বা একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণের একটু কম্পেয়ার করতে চাই, তাহলে লগ নিয়ে আসা যেতে পারে। এই আমরা দুইটা সমীকরণের মধ্যে কম্পেয়ার করবো, এই জন্য লগ নিয়ে আসছি। দেখো আমরা এই রিলেশনটা তৈরি করার জন্য লগ নিয়ে আসছি মূলত, কারণ আমরা অ্যাবজর্বেন্স সমান সমান জানি যে I0 মাইনাস IT, এটার সাথে আমরা ট্রান্সমিটেন্সের একটা সম্পর্ক তৈরি করব, রিলেশন তৈরি করব, তাই আমরা এটাকে লগে প্রকাশ করেছি। এখন দেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি? A সমান সমান লগ 1 বাই T। লেখা যায়? আচ্ছা, তাহলে এটাও তো লেখা যায় যে A সমান সমান, যে লগের ক্ষেত্রে যদি আমরা A বাই B এখানে আসে মনে করো, তাহলে B বাই A করলে কি হবে? মাইনাস লগ T, কারণ লগ
এ বাই বি আমরা জানি যে লগ এ বাই বি সমান সমান মাইনাস লগ বি বাই এ। দেখো তো লিখতে পারি কি না, লিখতে পারি? আচ্ছা, রিপা বলছে জি স্যার। তাহলে আমরা কি পেলাম, যে অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্সের মধ্যে একটা রিলেশন পেলাম। সেটা কি, যে এ সমান সমান লগ 1/t অথবা এ সমান সমান মাইনাস লগ টি। তাহলে আমরা কি পেলাম ইকুয়েশন, সেটা একটু লিখে রাখি। আমরা পেলাম যে অ্যাবজর্বেন্স এ সমান সমান লগ 1/t অথবা মাইনাস লগ টি। তাহলে এই ইকুয়েশন দুইটা আমরা পেলাম। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কি না? আমরা একটা দ্রবণের মধ্যে বা একটা কালারফুল দ্রবণের মধ্যে বা একটা কম ঘনমাত্রার কালার্ড সলিউশনের মধ্যে যদি মনোক্রোমাটিক লাইট আমরা চালনা করি, তাহলে কি হবে, যে এখানে কিছু পরিমাণ আলো শোষিত হবে এবং বাকি অংশটুকু ট্রান্সমিট হবে। তাহলে যে পরিমাণ আলো শোষিত হবে সেটাকে যদি আমরা অ্যাবজর্বেন্স এ দ্বারা প্রকাশ করি, আর যে পরিমাণ আলো ট্রান্সমিট হবে সেটাকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে এ সমান সমান লগ 1/t অথবা আমরা বলতে পারি এ সমান সমান মাইনাস লগ টি। তোমাদের কি এ পর্যন্ত লেখা হয়েছে? তোমরা কি এ পর্যন্ত বুঝছো? আচ্ছা, সোয়েব বলছে জি স্যার বুঝছি। এখন দেখো আমরা একটু বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশনে যাই। দেখো BWRS বিয়ার-ল্যাম্বার্ট ল, আসলে এখানে দুইটা ল আছে। একটা হচ্ছে ল্যাম্বার্টস ল, আর একটা হচ্ছে বিয়ার্স ল। দেখো এখন ল্যাম্বার্টস লটা কি? ল্যাম্বার্টস ল এরকম এইভাবে আমরা প্রকাশ করতে পারি, তোমরা একটু লেখো আমার সাথে সাথে। এখানে ঘনমাত্রা সি কনস্ট্যান্ট, ঘনমাত্রা সি কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো তো এইখানে যে পরিমাণ দৈর্ঘ্য, তার চেয়ে দৈর্ঘ্যটা আরেকটু বাড়তেছে, এখানে দৈর্ঘ্যটা আরও একটু বেশি নিয়েছি। আরেকটু বেশি করে নেই। দেখো ঘনমাত্রা একই রেখে যদি আমরা কি করি, আমাদের যে পাত্রটা নিয়েছিলাম, এখানে এই সূত্র যেহেতু বর্ণালী মিটার যন্ত্রে করা হয়, এই জন্য এটাকে বলা হয় কোষ। অর্থাৎ যে কোষে নেব সেই কোষটার যে এটাকে বলা হয় দৈর্ঘ্য বা লেন্থ, আমরা বলতে পারি এটার যে লেন্থ, তার চেয়ে এই লেন্থটা আরেকটু বড়, এই লেন্থটা আরও বড়। তাহলে অ্যাবজর্বেন্সের ক্ষেত্রে কি হবে, এখানে যে পরিমাণ অ্যাবজর্ব হবে, অর্থাৎ এটা এ পাত্র ধরি, এটা বি পাত্র এবং সি পাত্র, আমাদের অ্যাবজর্বেন্সের ক্ষেত্রে এ পাত্রে সবচেয়ে কম অ্যাবজর্ব হবে, বি পাত্রে আরও বেশি অ্যাবজর্ব হবে, সি পাত্রে আরও বেশি অ্যাবজর্ব হবে। অর্থাৎ এই দৈর্ঘ্যটা যত বাড়বে, ঘনমাত্রা সমান রেখে দৈর্ঘ্যটা আমরা যত বাড়াবো, আমাদের অ্যাবজর্বেন্স, যেটা আমরা শিখলাম কিছুক্ষণ আগে, যে শোষণ মাত্রা, যে পরিমাণে ইন্টেন্সিটি শোষিত হবে, এই শোষণ মাত্রা বাড়বে। অর্থাৎ এই দৈর্ঘ্য যত বাড়বে, পাত্রের দৈর্ঘ্য যত বাড়বে, আমাদের
অ্যাবজর্পশন তত বাড়বে। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এ প্রপোর্শনাল এল। এই এলটা এখানে দৈর্ঘ্য আর এটা হচ্ছে অ্যাবজর্বেন্স বা শোষণ মাত্রা। এটা 1 নম্বর ইকুয়েশন দাও। বুঝছো কিনা বলো তো একটু? ল্যাম্বার্ট কি বলতেছে যে শোষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স হবে পাত্রের দৈর্ঘ্য যত বড় হবে অ্যাবজর্বেন্স তত বেশি হবে। পাত্রের দৈর্ঘ্য যত বড় হবে বেশি পরিমাণে পদার্থ অর্থাৎ বেশি পরিমাণ লাইট শোষিত হবে। এ পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ এল এর মান যত বড় হবে এ এর মান তত বড় হবে। অর্থাৎ পাত্রের দৈর্ঘ্য যত বেশি আলোক শক্তির শোষণ ক্ষমতা তত বেশি। এবার আসো, তাহলে তোমার কি ল্যাম্বার্ট ল বুঝতে পেরেছো? এবার আসো বিয়ারের সূত্রে। দেখো বিয়ারের সূত্রে আমাদের প্রত্যেকটার এল সমান, এখানেও এল যা, এখানেও এল এর মান তা, এখানেও এল এর মান তা, অর্থাৎ এখানে এল কনস্ট্যান্ট। কিন্তু মনে করো এখানে তার চেয়ে এখানে আরও বেশি ঘনমাত্রার একটা সলিউশন নিলাম, এখানে আরও বেশি ঘনমাত্রার একটা সলিউশন নিলাম। অর্থাৎ এ পাত্রের চেয়ে বি পাত্রের ঘনমাত্রা একটু বেশি, সি পাত্রের ঘনমাত্রা আরও বেশি। তাহলে এটা এ পাত্র, এটা বি পাত্র এবং সি পাত্র। তাহলে দেখো তো, যদি মাধ্যমটা একই দৈর্ঘ্যের হয় এবং ঘনমাত্রা যদি চেঞ্জ করি, তাহলে একটু কম ঘনমাত্রা থেকে একটু বেশি ঘনমাত্রার দ্রবণ, আরও বেশি ঘনমাত্রার দ্রবণ, তাহলে ঘনমাত্রা যদি আমরা চেঞ্জ করি, তাহলে বিয়ার বলছেন যে এখানে অ্যাবজর্ভিটি বা অ্যাবজর্বেন্স যেটা, সেটা শোষণ ক্ষমতা হবে দৈর্ঘ্য, তোমার এখানে ঘনমাত্রা যত বাড়বে শোষণ ক্ষমতাও তত বাড়বে। অর্থাৎ এখানে আমার এ প্রপোর্শনাল হবে সি, অর্থাৎ যত ঘনমাত্রা বেশি হবে লাইট অ্যাবজর্ব করার ক্ষমতাও তত বেশি হবে, অর্থাৎ এ প্রপোর্শনাল সি। এখন দেখো তো এ প্রপোর্শনাল এল আর এ প্রপোর্শনাল সি কেন হইল, এইটুক তোমরা বুঝতে পেরেছো কি না? এ প্রপোর্শনাল এল এবং এ প্রপোর্শনাল সি কেন লিখলাম, এইটুক কি তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ ল্যাম্বার্ট বলছেন যে পাত্রের দৈর্ঘ্য যত বেশি হবে লাইট অ্যাবজর্ব করার ক্ষমতা তত বাড়বে, অর্থাৎ ওই সলিউশন তত বেশি লাইট অ্যাবজর্ব করবে। আবার বিয়ার্স বলছেন, বিজ্ঞানী বিয়ার, উনি বলছেন যে দ্রবণের ঘনমাত্রা যত বেশি হবে তত বেশি লাইট অ্যাবজর্ব হবে। আচ্ছা, রিপা বলছে যে আবার বুঝান। দেখো একটু আমি বলি, যদি ঘনমাত্রা একই থাকে আর পাত্রের দৈর্ঘ্য যদি আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করি, তাহলে পাত্রের দৈর্ঘ্য যত, অর্থাৎ এল এর মান যত বৃদ্ধি পাবে তত বেশি আলো অ্যাবজর্ব হবে, অর্থাৎ এ এর মান তত বৃদ্ধি পাবে। আবার বিয়ারের সূত্রে বলা হচ্ছে যে ঘনমাত্রা যত বাড়বে তত বেশি পরিমাণে লাইট অ্যাবজর্ব হবে। এবার কি বুঝতে পেরেছো? অর্থাৎ লাইট কখন বেশি অ্যাবজর্ব হবে? সলিউশনের কনসেন্ট্রেশন যত বেশি হবে তত বেশি লাইট অ্যাবজর্ব হবে। আবার বলা হচ্ছে যে মাধ্যমের বা পাত্রের দৈর্ঘ্য যত বেশি হবে তত বেশি লাইট অ্যাবজর্ব হবে, অর্থাৎ অ্যাবজর্বেন্স তত বাড়বে। এটা কি বুঝতে পেরেছো? এবার কি বুঝতে পেরেছো রিপা? তাহলে আমরা এই দুইটা সূত্রকে যদি সমন্বয় করি তাহলে কি লিখতে পারি দেখো তো। একটাতে হচ্ছে যে আমাদের এ প্রপোর্শনাল এল, আর একটাতে হচ্ছে এ প্রপোর্শনাল সি। তাহলে আমরা লিখতে পারি এ প্রপোর্শনাল এল সি। দেখো তো এটা লেখা যায় কি না? সমীকরণ ইকুয়েশন 1
ও 2 থেকে। তাহলে ইকুয়েশন 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি যে A প্রপোর্শনাল LC, A প্রপোর্শনাল LC। দেখো লিখতে পারি? তোমরা একটু কমেন্ট করে জানাও আমরা লিখতে পারি কিনা, লিখতে পারি কিনা এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এবার দেখো যদি এখানে একটা ধ্রুবক নেই, সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠাই দেই তাহলে একটা ধ্রুবক আসবে, এটাকে আমরা বলি এপসাইলন। তাহলে এ হচ্ছে আমার এখানে অ্যাবজর্বেন্স, এলটা হচ্ছে লেন্থ, আর সিটা হচ্ছে কনসেন্ট্রেশন। আর এপসাইলন এটাকে বলে, এই এপসাইলনটা হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি। মোলার অ্যাবজর্পটিভিটি অর্থাৎ এ হচ্ছে কি পরিমাণ আলো শোষিত হচ্ছে, আর এটা একটা ধ্রুবক, সেটাকে আমরা বলতেছি মোলার অ্যাবজর্পটিভিটি অথবা মোলার শোষণ সহক। বাংলায় আমরা বলতে পারি মোলার শোষণ সহক, মোলার শোষণ সহক বাংলায় বলতে পারি। আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, ওই মাধ্যমের দৈর্ঘ্য, আর সিটা হচ্ছে কনসেন্ট্রেশন। আমরা কি এটা লিখতে পারি? দেখো তো, তাহলে আমরা সর্বশেষ ইকুয়েশন কি পেলাম যে অ্যাবজর্বেন্স এ সমান সমান অ্যাপসাইলন সিএল। তাহলে এ হচ্ছে কি অ্যাবজর্বেন্স, আর এটা হচ্ছে মোলার শোষণ সহক বা মোলার অ্যাবজর্পটিভিটি, সি হচ্ছে কনসেন্ট্রেশন, আর এ হচ্ছে পাথ লেন্থ অর্থাৎ ওই মাধ্যমটার দৈর্ঘ্য। এবার দেখো তো, আমরা কিছুক্ষণ আগে এ সমান সমান পেয়েছিলাম লগ 1/t, তাহলে লগ 1/t সমান সমান আমরা লিখতে পারি এপসাইলন সিএল। তাহলে লগ 1/t সমান সমান এপসাইলন সিএল। আবার আমরা লিখতে পারি মাইনাস লগ টি সমান সমান এপসাইলন সিএল। তো দেখো তো আমরা এই তিনটা ইকুয়েশন লিখতে পারি কিনা। আমরা তিনটা ইকুয়েশন লিখতে পারি কিনা দেখো। তাহলে আমরা এ সমান সমান কী পেলাম? এপসাইলন সিএল। তাহলে লগ 1/t সমান সমান লিখতে পারি এপসাইলন সিএল। আবার মাইনাস লগ টি সমান সমান লিখতে পারি এপসাইলন সিএল। দেখো তোমরা কি লিখতে পেরেছো? তোমরা কি লিখতে পেরেছো এ পর্যন্ত? তোমরা কি এ পর্যন্ত লিখতে পেরেছো কিনা একটু বলো। তাহলে এখন আমরা আসি বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা তাহলে কি ছিল। তাহলে আমরা এখন আসি যেখানে বিয়ার-ল্যাম্বার্ট ইকুয়েশনটা কি ছিল। তাহলে আমরা এখন লিখব বিয়ার-ল্যাম্বার্ট সূত্র। যদি একত্রিত করি বিয়ার-ল্যাম্বার্ট, তাহলে একত্রে আমরা এই সূত্রটাকে কি বলতে পারি? দেখো এখানে এ প্রপোর্শনাল এলসি, এটা কি আমরা ভেঙে লিখব আর কি, যে কোনো স্বচ্ছ মাধ্যমে অবস্থিত কোনো দ্রবণের, তোমরা একটু লেখো আমার সাথে, কোনো স্বচ্ছ মাধ্যমে অবস্থিত, কোনো স্বচ্ছ মাধ্যমে অবস্থিত কোনো দ্রবণের, তোমরা একটু লিখে নাও, কোনো স্বচ্ছ মাধ্যমে অবস্থিত কোনো দ্রবণের মধ্য দিয়ে
একবর্ণী অর্থাৎ মনোক্রোমাটিক লাইট আপতিত করলে সেই আলোকের অ্যাবজর্বেন্স হবে মাধ্যমের পুরুত্ব ও দ্রবণের ঘনমাত্রার গুণফলের সমান, অর্থাৎ এ প্রপোর্শনাল এল সি। এটা হচ্ছে অ্যাবজর্বেন্স, এটা হচ্ছে এখানে লেখাই আছে যে মাধ্যমের পুরুত্ব ও দ্রবণের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। এখানে একটু ভুল হয়েছে, এটা সমানুপাতিক হবে, সমানুপাতিক। তোমরা একটু লিখে নাও। আগামী ক্লাসে আমরা আজকে যে ইকুয়েশনগুলো পেলাম, 3টা ইকুয়েশন, এই 3টা ইকুয়েশন দিয়ে ম্যাথ করব। আর আজকে আমরা শুধু এই সূত্রটা প্রতিপাদন করলাম এবং সূত্রটা কি সেটা সম্পর্কে একটু জানলাম, যে কোনো স্বচ্ছ মাধ্যমে অবস্থিত কোনো দ্রবণের মধ্য দিয়ে একবর্ণী আলো আপতিত করলে সেই আলোকের অ্যাবজর্বেন্স হবে মাধ্যমের পুরুত্ব ও দ্রবণের ঘনমাত্রার সমানুপাতিক, অর্থাৎ এ প্রপোর্শনাল এল সি। তোমরা বুঝতে পেরেছো কি না একটু জানাও আমাকে। অর্থাৎ কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে বা স্বচ্ছ মাধ্যমে অবস্থিত কোনো দ্রবণের মধ্য দিয়ে একবর্ণী আলো আপতিত করলে সেই আলোকের অ্যাবজর্বেন্স বা শোষণ মাত্রা হবে মাধ্যমের পুরুত্ব ও দ্রবণের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। তোমরা বুঝতে পেরেছো কিনা এটা একটু জানাও। আচ্ছা, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আগামীকালকে আবার তোমাদের সাথে ক্লাস আসছে। আগামী ক্লাসে আমরা শিখব এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রভিত্তিক যে গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায়। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।